ছেলের সন্ধান পাওয়ার পর প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত নিতে চান আলবদর নেতা মীর কাসেম। সময় পাবেন 7 দিন, জানালেন আইজি প্রিজেন্স। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ধারাবাহিকতায় জঙ্গিবাদের উত্থান, ছাত্রলীগের শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। রিশা হত্যায় গ্রেপ্তার ওবায়দুলকে নীলফামারী থেকে আনা হচ্ছে ঢাকায়, সর্বোচ্চ শাস্তি দাবি পরিবার। স্বদেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত বরেণ্য কবি শহীদ কাদরী। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। আমন্ত্রণ নিউজ 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান এবং আমি রাশেদুর রহমান। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ছেলের সন্ধান পাওয়ার পর প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া মীর কাসেম আলী। কাশিমপুর কারাগারে তার সাথে দেখা করার পর একথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। আর কারা মহাপরিদর্শক জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য সর্বোচ্চ 7 দিন সময় পাবেন মীর কাসেম আলী। বুধবার সকালে রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শোনানো হয় মীর কাসেম আলীকে। এরপর কাশিমপুর কারাগারে তার সাথে দেখা করতে যান পরিবারের সদস্যরা। বেরিয়ে এসে তারা জানান, ছেলে নিখোঁজ থাকায় প্রাণ ভিক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি কাসেম আলী। মীর কাসেম সাহেবের লয়ার ছিল আমার ছেলে, সেহেতু তার সাথে পরামর্শ আমাদের খুব বেশি দরকার। এই জন্য আমরা আমার ছেলেকে ফেরত চাচ্ছি সবার আগে। ছেলেকে পেলেই আমরা এই ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে সিদ্ধান্ত দিব। এদিকে মাগুরায় সন্ত্রাস বিরোধী এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। মীর কাসেমের রায় তো আমাদের মাননীয় কোর্টের থেকে ডিসিশন চলে আসছে, কাজেই সেই ডিসিশন আমরা সমস্ত ফর্মালিটিস মেনটেইন করে যথাসময় তার বাস্তবায়ন হবে। আর কারা মহাপরিদর্শক বলছেন, প্রাণ ভিক্ষার জন্য 7 দিন সময় পাবেন মীর কাসেম আলী। প্রাণ ভিক্ষার ব্যাপারে তিনি এখনো কোনো মতামত জানাননি। তিনি বলেছেন আরো কিছুটা সময় দেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই আমরা তো মানবতাবাদী, সুতরাং মানবিক মূল্যবোধ আমাদের আছে, তাকে একটা রিজনেবল সময় আমাদের দেওয়া দরকার। সেই হিসাবে আমরা আরো কিছু সময় দিয়েছি। মীর কাসেম আলীর ফাঁসি কোন কারাগারে কার্যকর হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান আইজি প্রিজন্স। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সহকর্মী রফিকুল ইসলাম খান এই মুহূর্তে কাশিমপুর কারাগারের সামনে অবস্থান করছেন, আমরা তার কাছে চলে যেতে চাই। রফিক, কিছুক্ষণ আগে তো কারা মহাপরিদর্শক কাশিমপুর কারাগারে গেছেন এমন তথ্য আছে আমাদের কাছে, এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেন কিনা? রাশেদ, কিছুক্ষণ আগে কিন্তু কারা মহাপরিদর্শক কাশিমপুর কারাগারে প্রবেশ করেছেন। তো উনি প্রবেশ করার সময় কিন্তু মিডিয়ার সামনে কোনো কথা বলেনি। উনি বের হওয়ার পরে আমরা জানতে পারবো আসলে কারা মহাপরিদর্শক কি জন্য কারাগারের ভিতরে এসেছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু জামাত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড এখানে কার্যকর হতে পারে, এজন্য হয়তো বা পরিস্থিতি দেখতে উনি এসেছেন। এছাড়া কারাগারের ভিতরে নিরাপত্তা কেমন আছে এই জিনিসগুলো মূলত তিনি দেখতে আসছেন, আমরা এতটুকু জানতে পেরেছি। আর আপনি জানেন যে গতকাল তার রিভিউ খারিজ হওয়ার পর কিন্তু যে রায়টি কিন্তু রাতে কারাগারে এসে পৌঁছানোর পর সকাল 7:30টায় সেটি কাসেম আলীকে পড়ে শোনানো হয়েছে। পড়ে শোনানোর পর কাসেম আলীর কাছে মূলত কারা কর্তৃপক্ষ জানতে চেয়েছিলেন যে তাকে তার প্রাণ ভিক্ষা চাবেন কিনা রাষ্ট্রপতির কাছে। তখন তিনি বলেছিলেন যে পরিবারের সাথে সাক্ষাতের পর তিনি বিষয়টি জানাবে। কিন্তু দুপুর 1:30 দিয়ে কিন্তু মীর কাসেম আলীর পরিবার
পরিবারও কারাগারে এসে কাশেম আলীর সাথে দেখা করেছেন এবং কথা বলেছে। পরে মিডিয়ার সাথে কিন্তু কাশেম আলীর স্ত্রী বলেছেন যেহেতু তার একমাত্র ছেলে বাইরে আছে, নিখোঁজ থাকার কারণে কিন্তু তারা এই মুহূর্তে কোনো বিষয়টি জানাননি এবং রিভিউ করবে কি করবেন না, পান দিকে চাবেন কি চাবেন না সেই বিষয় কিন্তু মিডিয়ার সামনে ক্লিয়ার করে স্পষ্টভাবে বলেননি। তো কারা পরিদর্শক ভিতরে আছেন, উনি হয়তো বা কারা জেলার জেল সুপার সহ যে ঊর্ধ্বতন কারারক্ষী আছে তাদের সাথে বৈঠক করতেছেন। বৈঠকের পরেই মূলত হয়তো যদি মিডিয়ার সামনে কথা বলেন তাহলে আমরা জানাতে পারবো কি উদ্দেশ্য এবং কেন কারা মহাপরিদর্শক কারাগারের ভিতরে এসেছেন। রাশেদ। রফিক, ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। রফিকুল ইসলাম খান কাশিমপুর কারাগারের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ধারাবাহিকতায় দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনায় এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ফিরিয়ে আনতে ছাত্রলীগ নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শিগগিরই বঙ্গবন্ধুর ডায়েরি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রলীগের এই আলোচনা সভার প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন ছাত্রলীগের ঐতিহ্য আর তা গঠনে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকার কথা। এই বাংলাদেশের রাজনীতিতে আমার মায়ের বিরাট ভূমিকা রয়েছে, বিশেষ করে ছাত্রলীগকে ঘিরে, কারণ এই সংগঠনটা তিনি নিজে দেখাশোনা করতেন। ছাত্রলীগের নেতারা তার কাছেই আসতেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 21 বছর ইতিহাস বিকৃত হয়েছে, যার পরিণতি হচ্ছে সমাজের এই জঙ্গিবাদ। একটা জাতি যদি বিকৃত ইতিহাস শুনতে থাকে তাদের চরিত্র বিকৃতই হয়ে যায়। সেই বিকৃতি আমরা এখন সমাজে দেখি, যেখান থেকে জঙ্গিবাদ সন্ত্রাস উত্থান ঘটেছে। বলেন, জিয়া বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন বলেই ওই হত্যা তদন্তে 80 সালে লন্ডনে গঠিত কমিটিকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। স্যার টমাস উইলিয়ামকে নির্বাচিত করা হয় যে তিনি বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধুর হত্যার বিচারের তদন্ত করতে। কিন্তু তিনি যখন ভিসা চাইলেন, জিয়াউর রহমান তাকে ভিসা দেয় নাই, আসতে দেয় নাই। কেন দেয়নি? খুনি যারা তাদেরকে পুরস্কৃত করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, এই তদন্ত করতে দিতে চায়নি এই কারণে যে হত্যার সঙ্গে তো সে জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নাই। কোনো বাধাই বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীদের বিচার কাজে সরকারকে বিরত রাখতে পারবে না বলে আবারও ঘোষণা দেন শেখ হাসিনা। আমার পিতা মাতা ভাইয়ের হত্যাকারী বিচার করেছি, তেমনি অপর যারা আপনজন হারিয়েছে নিশ্চয়ই তাদের বিচার পাওয়ার অধিকার আছে। সেই বিচারও আমি করে যাচ্ছি এবং আমি করে যাব, এটাই আমার প্রতিজ্ঞা, যত বাধা যত কিছুই আসুক। শেষে ছাত্রলীগের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। 100 বছরও কিচ্ছু হবে না। A1 থ্রেড পাইপ, লাইফ যাবে, পাইপ যাবে না। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যায় মূল অভিযুক্ত ওবায়দুলকে ঢাকায় আনা হচ্ছে। সকালে নীলফামারী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকারীকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারে পুলিশ যে আশ্বাস দিয়েছিল সেই সময়সীমার মধ্যেই ওবায়দুলকে গ্রেপ্তার করা হলো। আর এতে করে স্বস্তি প্রকাশ করেছেন রিশার সহপাঠী ও তার পরিবার। তারা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার 5 দিন পেরোয়নি, এমন দগদগে ক্ষত বুকে নিয়ে নিজের মেয়ের স্মরণ সভায় বসতে হলো রিশার মা বাবাকে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এই স্মরণ সভার 2 ঘন্টা আগে ধরা পড়ে রিশাকে ছুরি মেরে খুন করা সেই ঘাতক ওবায়দুল। নীলফামারীর ডোমার এলাকায় গা ঢাকা দিলে স্থানীয় মানুষের সহায়তায় তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিশার অভিভাবকের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল রাজধানীর একটি দর্জির দোকানের এই কর্মী। আমি সন্দেহমূলক জিজ্ঞাসা করলাম তো কথা বীরগঞ্জে আমার নামে মামলা আছে, তা আমি পালে বেড়াতেছি। তা তখন আমি গাড়িতে ওঠে নিয়ে ওকে 4 দোকানে আনলাম। আনিহানা আমরা থানায় ফোন দিলাম যে একটা আসামি কালকে যে খুঁজছেন ওই আসামি ধরা হয়েছে, আপনারা নিয়ে যান। তখন থানা যায় আসামি নিয়ে আসলো। র্যাব তরের সদস্যরা ওনাদেরকে অ্যারেস্ট করার জন্য তাড়া করছিল। আজকে সকাল 7:30টায় সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই 3 ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে।
এবং যেহেতু ঢাকাতে তার মামলা আছে, মামলার তদন্তকারী অফিসার এখানে উপস্থিত আছেন, তিনি অভিযানে ছিলেন, তাকে নিয়ে ওনারা ঢাকা চলে যাবেন। অষ্টম শ্রেণীর ছাত্রী রিশার প্রাণ যে অকালে ঝরিয়ে দিল তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সহপাঠী, বন্ধু, শিক্ষক, স্বজন ও অভিভাবকরা। আমার বাচ্চা তো আসলো, আমি হত্যাকারী, আমি দ্রুত ট্রাইব্যুনালে বিচার চাচ্ছি, যাতে দ্রুত ফাঁসি চাই। রিশার মতো দুর্ভাগ্য যেন আর কারো জীবনে নেমে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। হাইকোর্ট বিভাগের এক বিচারপতির বাসায় পাসপোর্টের তথ্য যাচাই বাছাই করতে গিয়ে পরিচয় গোপন করে ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার এএসআই সাদেকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে সকালে তাকে সশরীরে হাজির করে মামলার পাশাপাশি চাকরিচ্যুতিরও নির্দেশ দেন আদালত। মঙ্গলবার রাতে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বাসায় গিয়ে তার 2 মেয়ের পাসপোর্টের তথ্য যাচাই বাছাইয়ের সময় ঘুষ চান এসবির এই এএসআই। এরপর বিষয়টি জানানো হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে। পরে সংশ্লিষ্ট কোর্ট সকাল 10:30টায় হাজির হতে বলেন এই এএসআইকে। পরে আদালত তাকে চাকরিচ্যুতি নির্দেশ দেন। নির্দেশ দেওয়া হয় মামলা করারও, কিন্তু মামলা করতে গেলে জানা যায় পরিচয় গোপন করে তথ্য যাচাইয়ে তিনি গিয়েছিলেন। এই অভিযোগে মামলা হয় আরও একটি। জঙ্গি মদতদাতারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, তবে দেশে কোনো জঙ্গি কর্মকাণ্ড টিকতে পারবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের মত বিনিময় সভায় একথা বলেছেন তিনি। সোকল্ড আইএসএফ আমাদের মিডল ইস্টে কোনোদিন কোনো ইহুদি লক্ষ্যকে তারা হামলা লক্ষ্যবস্তু পরিণত করেছে না, ইন্ডিভিজুয়াল না কালেকটিভ করেনি। শুধু এই গভীর সুগভীর চক্রান্ত আন্তর্জাতিক আমাদের দেশে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। সব নিরাপত্তা ব্যবস্থাই ছিল অকেজো, 3 বছর ধরে নষ্ট বিভিন্ন যন্ত্রপাতি। তাই চট্টগ্রামে ডিএপি সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্কে বিস্ফোরণ হয়েছে, এমন কথা বলা হয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটির রিপোর্টে। দুপুরে প্রকাশিত এই রিপোর্টে বলা হয় কারখানায় কোনো ধরনের জবাবদিহিতা নেই। দুর্ঘটনায় চরম গাফিলতির জন্য 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়েরও সুপারিশ করা হয়েছে রিপোর্টে। চট্টগ্রামে ডিএপি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্কে বিস্ফোরণের পর 3 সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এই কমিটির রিপোর্ট। তদন্ত করে তারা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। তদন্তে উঠে আসে 500 মেট্রিক টন ধারণ ক্ষমতার এই ট্যাঙ্কটিতে 340 মেট্রিক টন তরল অ্যামোনিয়া ছিল, কিন্তু ট্যাঙ্কটি সুরক্ষায় যে 5টি ব্যবস্থা ছিল তার কোনোটিই কার্যকর ছিল না। এমনকি কোনো যন্ত্রপাতি 3 বছরের বেশি সময় ধরে ছিল নষ্ট। অ্যামোনিয়া ট্যাঙ্কটি নিরাপত্তার জন্য 5 ধরনের সুরক্ষা যন্ত্র আছে, 5 ধরনের। দুর্ঘটনার সময় তার সবগুলি অকেজো ছিল। তাপমাত্রা কমানোর জন্য ট্যাঙ্কের কুলিং এবং রিফ্রিজারেশন কম্প্রেসার সিস্টেম 3 বছর ধরে নষ্ট। ট্যাঙ্কে রক্ষিত গ্যাসের চাপ মাপার জন্য 2টি প্রেসার গজ রয়েছে, যা দীর্ঘদিন যাবৎ নষ্ট ছিল। রিপোর্টে বলা হয় ট্যাঙ্কটি পরিচালনায় যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই। এমনকি রক্ষণাবেক্ষণে ঊর্ধ্বতন 2 কর্মকর্তা সহ মূল দায়িত্বে থাকা 6 জনের গাফিলতি ছিল মারাত্মক। তাই উপপ্রধান প্রকৌশলী দিলীপ কুমার বড়ুয়া ও মহাব্যবস্থাপক নকিবুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে তাদের মনোভাব দৃষ্টে প্রতীয়মান হয়। এই 2 কর্মকর্তা শপথে বহাল থাকলে এই প্ল্যান্টটি কারো জন্য নিরাপদ নয়। তদন্ত কমিটি তাদের প্রত্যাহারপূর্বক বিভাগীয় শাস্তি এবং তাদের আনুষ্ঠানিক হতে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ করছে। এছাড়া তদন্তে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটির চরম অব্যবস্থাপনার চিত্র। এতে ডিএপি কারখানাটিকে উল্লেখ করা হয়েছে একটি জবাবদিহিবিহীন প্রতিষ্ঠান হিসেবে। তাই এর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে 5টি সুপারিশও করা হয় রিপোর্টে। তাদের সকল কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে এটি জবাবদিহিতাহীন একটি প্রতিষ্ঠান। তা কর্মচারীদের মাঝে একটি শক্তিশালী চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করা প্রয়োজন। ড্যাব 1 ও ড্যাব 2 ফ্যাক্টরি 2টি অধিকাংশ ইউটিলিটি সার্ভিসের জন্য CUFL এবং কাপকোর উপর সম্পূর্ণ নির্ভরশীল।
র্যাবের নিজস্ব ফায়ার ফাইটিং এবং সেফটি ইউনিট নেই, যা থাকা একান্ত প্রয়োজন। পুরো ঘটনায় প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30 কোটি টাকা বলে উল্লেখ করা হয় রিপোর্টে। গেল 22 আগস্ট রাতে ডিএপি কারখানায় অ্যামোনিয়া ট্যাঙ্কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জামশিদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। ইচ্ছে ছিল মৃত্যুর আগে একবারের জন্য হলেও দেশে আসবেন, সেই আশা হলো কিন্তু নিথর দেহে। তিনি কবি শহীদ কাদরী। অজস্র মানুষের শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হয়ে স্বদেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য এই কবি। আজ জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজার শেষে তাকে দাফন করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আর এর মধ্য দিয়েই শেষ হলো আধুনিক বাংলা কবিতার একটি উজ্জ্বল অধ্যায়ের। নীল মাহবুবের রিপোর্ট। অবশেষে এলেন কবি, কাঠকফিনে শরৎ শুভ্রতায়। জানেন, সে সব সময় ভাবতো যে দেশ আমাকে ভুলে গেছে, কিন্তু জানেন এইটাও বলতো আমাকে বাংলা সাহিত্য ফেলে দিতে পারবে না। অপেক্ষায় ছিল শহর, প্রতীক্ষায় ছিল ভাষা চত্বর। কোটি বাঙালির পাশাপাশি স্বাগত জানিয়েছে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারও। প্রেমের সঙ্গে একটি দিন না হয় কিছু জন্য শহীদ কাদরীকে, শহীদ কাদরীর কবিতা দিয়ে তাকে পরিচয়। আকাশ রোদ্দুরে জলজল করছিল কবিতার পংক্তিমালা, বাতাস জুড়ে হাজারো শব্দের শ্রদ্ধাঞ্জলি। তার লেখায় যদিও কোথাও কোনো ক্রন্দন নেই, তবু কবির অভিবাদনে জলজ কান্নায় ছল ছল বন্ধু স্বজন শুভানুধ্যায়ীর চোখ। বেঁচে থাকতে কবি বলেছিলেন, আমাকে রাঙাবে খুঁজে পাই না এমন গোলাপ। যদিও চিরনিদ্রায় শায়িত কবি ভালোবাসায় সিক্ত হলেন গোলাপের রঙে। মা সুফিয়া কামাল বলতেন যে দেখো, এই ছেলেটা কম লিখে কিন্তু কম লেখার মধ্যে অনেক কিছু বলে। তাকে একটু ফুল দিতে পেরেছি, তাকে শ্রদ্ধা জানাতে পেরেছি, সেজন্য ভালো লাগছে। সবসময় বলেছেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকার মধ্যে কোনো সম্মান নাই, তার থেকে আত্মহত্যা করা ভালো। আমার দেশ বাংলাদেশ। তার কবি বেঁচে থাকে তার লেখার মধ্যে, তার কাজের মধ্যে। কেন যে আমার কবিতা যে 5টা মানুষ পড়ে, 5টা মানুষ মতো আমি বেঁচে থাকলে আমার লেখা সার্থক। আর কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রার্থনা শেষে কবিকে চিরনিদ্রায় শায়িত করা হয় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বুকের ভেতরে আগলে রেখেছিলেন প্রিয় স্বদেশ। এবার সেখানেই চিরদিনের ঘুম। নিভৃতচারী কবি যেন খুঁজে পেলেন কবিতার নির্জনতা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। আর একটা বিরতির সময় হলো, আর ফিরে এসে যা থাকছে। কাঙ্ক্ষিত দিনের ট্রেনের টিকিট না পেয়ে অনেকেই ফিরে গেছেন খালি হাতে। 9 ও 10 তারিখের চাহিদা সবচেয়ে বেশি। কারো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার এবং নরওয়ের রাষ্ট্রদূত। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে আসেন অস্ট্রেলিয়ার নতুন হাই কমিশনার জুলিয়া নেভলাট। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এরপর প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন নরওয়ের রাষ্ট্রদূত মেরেট লান্ডেমো। বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে তারা আলোচনা করেন। আইনজীবী, বিচারক ও আদালতের কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি অভিযোগে স্থবির হয়ে পড়েছে শরীয়তপুর জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন 21টি আদালতের বিচারিক কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। গতকাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হকের সাথে অসৎ আচরণের অভিযোগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহসানুল হকের অপসারণ দাবিতে আদালত বর্জন করেন আইনজীবীরা। অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তার পেশকারের সাথে আইনজীবীদের খারাপ আচরণের অভিযোগে কর্মবিরতি পালন করেছেন আদালতের কর্মকর্তা কর্মচারীরা।
ঈদুল আজহা উপলক্ষে কাঙ্ক্ষিত দিনের ট্রেনের টিকিট না পেয়ে অনেকেই ফিরে গেছেন খালি হাতে। আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ দেয়া হচ্ছে 9 সেপ্টেম্বরের টিকিট। অন্যান্য দিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে ভিড়ও অনেক বেশি। রেল কর্তৃপক্ষ বলছে 9 ও 10 সেপ্টেম্বরের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি, তাই সবাইকে টিকিট দেয়া যাচ্ছে না। এই প্রতীক্ষা কর্মব্যস্ত নগর ছেড়ে ঈদে বাড়ি ফেরার, প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার এই যাত্রায় সবচেয়ে বড় ভরসা একটি টিকিট। তাই তো নির্ধারিত সময়ের আগেই প্রতিটি কাউন্টারের সামনে দেখা মিলল লম্বা লাইন। 9 সেপ্টেম্বর শুক্রবার, বলা যায় ঈদের ছুটি শুরু সেদিন থেকেই। তাই একসাথে অনেক মানুষ জড়ো হয়েছেন ওই দিনের টিকিট পেতে। তাই অনেকেই শঙ্কায়, ভিড় ঠেলে শেষ পর্যন্ত পাবে তো কাঙ্ক্ষিত টিকিট। প্রথম শ্রেণীর টিকিটগুলো চাহিদার তুলনায় অনেক কম। যতটুকু পরিমাণে আছে আমরা এসি টিকিটগুলো পাবো কিনা এখনো জানি না। দাঁড়িয়ে আছি সকাল 5টা থেকে, এখনো কখন শেষ হবে বলতে পারতেছি না। আর টিকিট আদৌ পাবো কিনা সন্দেহ আছে। যখন সিরিয়াল 20 বা 30 তখন আমরা খোঁজ নিলাম যে 30টার সিট তখনই নেই। কারচুপি হয়েছে, কারণ যে টিকিট সেই অনুযায়ী ভোক্তারা পাচ্ছে না। সোজা কথা, রেল কর্তৃপক্ষ বলছে অন্যান্য দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের চাপ বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড় বেশি, লোকজন যথেষ্ট, তবে লোকজন টিকিট পাচ্ছে, পায়নি এমন অভিযোগ পাওয়া যায় নাই। যেহেতু আমাদের সম্পদ সীমিত, আমরা এই সীমিত সম্পদের মাধ্যমে যদ্দূর পারি চেষ্টা করব লোকজনকে খুশি করার, কিন্তু সবাইকে তো আর সম্ভব না খুশি করার। আবার টানা 10-12 ঘন্টা অসহ্য অপেক্ষায় প্রহর শেষে যারা হাতে পেয়েছেন টিকিট, তাদের উচ্ছ্বাসও যেন বাঁধ ভাঙা। ঈদের যে আনন্দ, আসলে ওই আনন্দের সাথে এটা কম্পেয়ার করলে এটা কোনো কষ্টই না। টিকিটটা পাই অনেক আনন্দিত ভোগ করতেছি। গতকাল 5টা বাজে দাঁড়াইছি এই পর্যন্ত, এখন হাতে টিকিট নিলাম। 5:30 থেকে এসে দাঁড়া রয়েছি। এখন যদি টিকিট পাই তাহলে তো মনে হবে অনেক কিছু পাওয়ার মতো। এত কষ্টের ফল, বুঝেন না। এবারও একজন যাত্রী কিনতে পারবেন সর্বোচ্চ 4টি টিকিট, আর বৃহস্পতিবার বিক্রি হবে 10 সেপ্টেম্বরের টিকিট। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। পবিত্র ঈদুল আজহায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন 1000 রোভার স্কাউট সদস্য। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফিটনেস বিন গাড়িতে কোরবানির পশু পরিবহন করা যাবে না। উৎসমুখেই পথে বন্ধ করা অনেক সময় সমস্যা হয়, এটা পুলিশেরও ডিউটিরত পুলিশদের জন্য সমস্যা। সেজন্য উৎসমুখে সকল পরিবহন বন্ধ করতে যে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটা বিরতির সময় হলো, ফিরে এসে আরো দেখবেন। বৈধ কাগজপত্র না থাকায় পশ্চিমবঙ্গে 4 নারী সহ 12 বাংলাদেশি আটক। সবার বাড়ি সাতক্ষীরায়, বলছে পুলিশ। আবার আমন্ত্রণ, আপনারা নিউজ 24 দেখছেন। পশ্চিমবঙ্গে আটক 12 বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বসিরহাট মহকুমা আদালতে আজ তাদের তোলা হলে 14 দিনের জন্য কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে বৈধ কাগজপত্র না থাকায় ঘোজাডাঙ্গা সীমান্তের উত্তরপাড়া এলাকা থেকে ওই 14 জনকে আটক করে বিএসএফ। তাদের বাড়ি সাতক্ষীরায় বলে জানা গেছে। আটকদের মধ্যে 4 জন নারী রয়েছেন। পরে সবাইকে বসিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কাজের খোঁজে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন তারা, এমনটাই তথ্য পাওয়া গেছে। নাটোরের বড়াই গ্রামে শিশু ইয়াসির আরাফাত ইমন হত্যা মামলায় বাবা ও সৎ মায়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়েছে 2015 সালের 27 আগস্ট বড়াই গ্রামের কামারদহ গ্রামের ইমদাদুল হক পারিবারিক বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রীর সহযোগিতায় নিজের ছেলে ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ইমনের মা কুলসুমা বেগম মামলা দায়ের করলে ইমদাদুল এবং সৎ মা নাহিদাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের নভেম্বর থেকে এই বছরের জুলাই 8 মাসের ব্যবধানে 2টি আলাদা ঘটনায় বাংলাদেশে প্রাণ গেছে 8 জাপানির। এসব ঘটনা একদিকে যেমন প্রভাব ফেলে দুদেশের সম্পর্কে, তেমনি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এমন যখন বাস্তবতা, তখন আস্থাহীনতা দূর করতে ইতিবাচক প্রচারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে প্রবাসীদের প্রতি পরামর্শ আরও বেশি প্রতিনিধিত্বশীল ভূমিকা পালনের। জাপান ঘুরে এসে সাদ বিন শফিকের রিপোর্ট, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার।
রংপুরের কোনিও হোশি থেকে শুরু করে গুলশান অ্যাটাক, প্রাণ গেছে 8 জাপানের। এ নিয়ে সূর্যোদয়ের দেশ জাপানের উৎকণ্ঠার সাথে মিশে আছে সহমর্মিতাও। দেশটির পক্ষ থেকে আর্থিক আর বাণিজ্যিক সব ধরনের সহযোগিতার আশ্বাস মিললেও ছন্দে ফেরেনি সম্পর্কের আগের সুর। তাই তো 20 বছর জাপানে থেকেও চাকরি করে বেকারের খাতায় নাম লেখাতে হয়েছে বাংলাদেশের ফখরুল ইসলামকে। সময় কাটছে স্ত্রী ও 2 সন্তান নিয়ে ঘরে বসেই। এই বসে থাকার শুরু গত বছরের অক্টোবরে রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশি হত্যার পর বাংলাদেশে জাইকার কার্যক্রম সীমিত হওয়ার মধ্য দিয়ে। ওই ঘটনার ফলে চাকরি হারান ফখরুল ইসলাম সহ কয়েক বাংলাদেশি। সেই কোম্পানি থেকে বললো যে 2016 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে কোনো ভলান্টিয়ার যাবে না। এবং সেই জন্য সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রংপুরে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষক যারা বাংলাদেশে ছিলেন তাদের চাকরি থেকে বিচ্যুত করা হলো। সেই ট্রেনিং সেন্টারে যে বিভিন্ন বিদেশি শিক্ষক আছে, সেই শিক্ষকদের কাছে আমরা একটা কি বললাম, একটা দেশের একটা মান সম্মান আমরা হারালাম। ঘটনার রেশ না কাটতেই সম্প্রতি গুলশান হামলায়ও নিহত হন 7 জাপানি নাগরিক। এতে কিছুটা চ্যালেঞ্জের মুখে জাপানে বাংলাদেশিদের ইমেজ। বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যকলাপ গ্রহণ করেছে। আমরাও এখানে ইন্টারনেটের মাধ্যমে পত্রিকাতে পড়েছি এবং আমরাও আশা করছি যে অবশ্যই সেটা একটা পর্যায়ে, একটা ভালো পর্যায়ে যাবে। কিন্তু ইমেজে যে ক্ষতি হলো সেটা হয়তো পূরণ হতে অনেক সময় লাগবে। জাপানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মনে করেন সরকারের সন্ত্রাস বিরোধী পদক্ষেপগুলোকে দেশের বাইরে আরো বেশি করে প্রচার করা উচিত। সেই সাথে বাড়াতে হবে কূটনীতিক তৎপরতা। অ্যাকশনগুলো যেটা আমরা নিচ্ছি এইটাকে কিন্তু আমাদের জাপানে তুলে ধরতে হবে যে আমাদের সরকার আমাদের দেশে এই কাজগুলো করছে এবং আমরা আশা করি এই যে কাজগুলো আমরা করছি এর মাধ্যমে আমরা টেরোরিজম বা হোয়াট এভার আপনারা এটাকে বলেন মিলিটেন্সি, এটাকে আমরা উপড়ে ফেলবো আমাদের মাটি থেকে। বেসিক্যালি ইতিবাচক মানসিকতা নিয়ে প্রবাসীদের আরো তৎপর হওয়ার পরামর্শ সাবেক এই কূটনীতিকের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24-এ আরও একটা বিরতি নেব। যখন ফিরবো তখন যা থাকছে। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা মোটরসের জন্য 1000 একর কৃষি জমি অধিগ্রহণ অবৈধ, ভারতের সুপ্রিম কোর্টের রায়। নিউজ 24 দেখছেন আপনারা। দেশের বাইরের খবর জানাবো। ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় তার সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী পেনি প্রেস্কার। এতে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার জন কেরির সফর সম্পন্ন হলো। এর আগে সকালে দিল্লির আইআইটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। তবে বৃষ্টিতে যানজটের কারণে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। দিল্লিতে নামার পর থেকেই বৃষ্টি আর যানজটের ভোগান্তি যেন পিছু নিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সাথে রসিকতাও করেন তিনি। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা মোটরসের জন্য 1000 একর কৃষি জমি অধিগ্রহণ ছিল অবৈধ। আজ এমনটাই রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। 12 সপ্তাহের মধ্যে ওই জমি কৃষকদের ফিরিয়ে দিতে আদেশও দিয়েছেন আদালত। রায়ের পর আনন্দ ছড়িয়ে পড়ে সিঙ্গুরে। এতে আগামী 2 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে উৎসবের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাটার জন্য ন্যানো গাড়ির কারখানা নির্মাণে 2006 সালে সিঙ্গুরে প্রায় 1000 একর কৃষি জমি অধিগ্রহণ করা হয়। তখনকার ক্ষমতাসীন সিপিএম সরকারের এমন কাজের বিরুদ্ধে মাঠে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সাথে নিয়ে তার আন্দোলনের মুখে পিছু হটতে বাধ্য হয় সরকার এবং টাটা মোটরস। এরপর 2008 সালে গুজরাটে সরিয়ে নেওয়া হয় এই প্রকল্পটি। মিয়ানমারের বিদ্রোহী সংগঠনগুলোর সদস্যদের নাগরিক অধিকার এবং সম্মান দেয়া হবে। সরকারের সাথে বিদ্রোহীদের শান্তি আলোচনার প্রথম দিনে কথা বলেছেন স্টেট কাউন্সিলর অং সান সুচি। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ভিন্ন মত থাকলেও সামরিক শক্তি প্রয়োগ কোনো সমাধান নয়। গতকাল সুচির সাথে বৈঠকে জাতিসংঘ মহাসচিব বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। নেপিদোতে 5 দিনের শান্তি আলোচনায় মিয়ানমারের প্রধান 20টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর 17টির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মিয়ানমার। এরপর দেশটির বিভিন্ন অঞ্চলের স্বাধীনতা ও স্বায়ত্ত শাসনের দাবিতে শুরু হয় বিদ্রোহ, যাতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। কাশ্মীর সমস্যার সমাধানে দরকার স্টেটম্যানশিপ বা জনদাবি অনুযায়ী কাজ করা। এই কথা বলেছেন ভারত পাকিস্তানের গণমাধ্যমের বিশ্লেষকরা।
তবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকার সমস্যার সমাধানের কোনো সদিচ্ছা নেই দুদেশের নীতি নির্ধারকদের। তাই বারবার উপেক্ষিত থাকছে কাশ্মীরি জনগণের দাবি, আর এতে প্রাণ হারাচ্ছেন হাজারো কাশ্মীরি। সৌন্দর্যই যেন তার অভিশাপ। জম্মু ও কাশ্মীর স্বার্থ আর লোভের থাবায় ক্ষতবিক্ষত এক জনপদের নাম। 7 দশকে কখনো পাকিস্তানে অন্তর্ভুক্তির আন্দোলন, কখনো বা স্বাধীনতার লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজারো কাশ্মীরি। কিন্তু গেল প্রায় 2 মাস ধরে বিক্ষোভের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা বাহিনীর হত্যার প্রতিবাদ, যার শুরু স্বাধীনতাকামী যুবক বুরহান ওয়ানি হত্যাকে ঘিরে। এতে 74 জনের বেশি মারা গেছেন, আহতের সংখ্যা 5000-এর বেশি। প্যালেট গানে আমার এক চোখ নষ্ট হয়ে গেছে। আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 9 বছর, ওর 2 চোখই নষ্ট হয়ে গেছে। ওর ভবিষ্যৎ কি হবে? এমন অবস্থায় কাশ্মীরের বেশিরভাগ গণমাধ্যম সাময়িক বন্ধ করে রাখা হয়েছে। নতুন করা সেন্সরশিপের মধ্যে চলছে প্রচার প্রকাশের অনুমতি। আর কাশ্মীরের বাইরে দেশটির জাতীয় সবগুলো গণমাধ্যমে পুরো বিষয়টিকে দেখানো হচ্ছে ভারত বিরোধী আন্দোলন হিসেবে। কাশ্মীরে অনেকদিন ধরেই মোবাইল ইন্টারনেট বন্ধ, পত্রিকা বন্ধ রয়েছে কয়েকদিন ধরে। এ কারণে সঠিক তথ্য পাচ্ছে না কেউ। তবে নিরাপত্তা বাহিনীর এমন দমন পীড়নের বিরুদ্ধে কথা বলছেন ভারতের স্বাধীন চেতা গণমাধ্যম বিশ্লেষক, গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ও পাকিস্তানি কূটনীতিকরা। তারা বলছেন, সেনাবাহিনী নয়, সমস্যার সমাধানে দরকার স্টেটম্যানশিপ বা জনদাবি অনুযায়ী কাজ করা। পাকিস্তান তাদের স্বার্থে এই উপত্যকার প্রতি নজর দিচ্ছে, তবে এই এলাকার জনগণের মতামত এবং স্টেটমেন্টশিপ উঠে আসলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দল যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত, তবে ভারত সরকার এ ব্যাপারে মুখে নানা কথা বললেও বাস্তবে সমাধানে আগ্রহী নয়। হয়তো বিশ্লেষকদের এমন চিন্তা একদিন ভারত পাকিস্তানের নীতি নির্ধারকদের মনে ধরবে। ততদিন পুরে অঙার হয় যেন নিয়তি কাশ্মীরিদের। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো আরো একবার। ছেলের সন্ধান পাওয়ার পর প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত নিতে চান আলবদর নেতা মীর কাসেম। সময় পাবেন 7 দিন, জানালেন আইজি প্রিজন্স। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ধারাবাহিকতায় জঙ্গিবাদের উত্থান, ছাত্রলীগের শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। রিশা হত্যায় গ্রেপ্তার ওবায়দুলকে নীলফামারী থেকে আনা হচ্ছে ঢাকায়, সর্বোচ্চ শাস্তি দাবি পরিবারের। হত্যাকারী আমি দ্রুততার ভিতরে বিচার চাচ্ছি, যাতে দ্রুত ফাঁসি চাই। স্বদেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত বরেণ্য কবি শহীদ কাদরী। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। দর্শক, এই ছিল নিউজ 24-এর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।